বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেফতার করা হবে। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এর আগে রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TG339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটিতে গেল রাত 1:30টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। গেল মে মাসের 8 তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত সব মিলিয়ে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। কিছু চামড়া সংগ্রহ হলেও তা পরবর্তীতে বিসিকে প্রবেশ করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের শিল্প এলাকায় পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি সেখানকার চামড়া শিল্পের মালিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। বলেন, সিইটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রাথমিক কাজ করছে। প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন তারা। আগামী 2-3 মাসের মধ্যে সিইটিপি নিয়ে কাজ শুরু করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার সবার জন্য কাজ করার চেষ্টা করছে। এ সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার সিইটিপি তৈরিতে যে ভূমিকা রাখবে তা আশাবাদী হতে পারেনি তারা। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিইটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে বলেও আশা করেন তিনি। আসলে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এটা 25,000 কিউবিক মিটার বলা হলেও এটা কিন্তু চাইনিজরা অর্ধেক করে আপনার টাকা নিয়ে চলে গেছে। জেনারেলি ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি, এটা আসছে। এটা মাত্র তো শুরু হলো, এটা আস্তে আস্তে আরো কিছু সময় লাগবে। চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর কিছু কিছু এলাকার সড়কের পাশে পশুর চামড়া জমে আছে। এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চলতে অসুবিধা হচ্ছে বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি ছিল 12 ঘন্টার মধ্যে কোরবানি করা পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। তৃতীয় দিন গড়ালেও কেন এমন হচ্ছে সে প্রশ্ন নগরবাসীর। সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। এভাবে তো চামড়া, পচা চামড়া এভাবে ফেলে রাখা ঠিক না। এটা সাধারণ মানুষের এই যে নাকে গন্ধ যাচ্ছে, অনেক দুর্ভোগ হতেছে। এখান দিয়ে তো যাতায়াত করার মতো ইম্পসিবল। এখনো যেভাবে গন্ধ আসতেছে,
বলার বাইরে। আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আজকে সকাল 10টা নাগাদ বাইরের কিছু ট্রাক এসে এই বর্জ্যটা এখানে ফেলে রেখে চলে গেছে। কে বা কাহারা আমরা জানি না। সিটি কর্পোরেশনের কোনো বর্জ্য এটা না, এটা চামড়া ব্যবসায়ীদের মধ্যে কে বা কারা বিক্রি করতে না পেরে এখানে ফেলে রেখে চলে গেছে। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন তিনি। বলেন, কিছু উপদেষ্টা মনে করে বিএনপি যা চায় তার বিপরীত করাই তাদের কাজ। সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, আমাদের অলি ভাইয়ের, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেবের এলডিপি, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। কেউ কেউ এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব ছড়লো এবং এটা মেইনস্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইনস্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। সেই সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজায় মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিয়ার ম্যাডলিন জাহাজটি দখলে নিয়েছে ইসরায়েল। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পরে এতে চড়ে বসে ইসরায়েলি নৌসেনারা। সব আরোহীদের ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন সদস্য আছেন। তাদের সবাইকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনারা জাহাজটি দখলে নেয়ার আগে এক ভিডিও বার্তায় অপহরণের কথা জানান থুনবার্গ। অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল জাহাজটি। কোনো অবস্থাতেই জাহাজটিকে গাজায় আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তাদের অভিযোগ, এই জাহাজে করে সহায়তার আড়ালে হামাসকে অস্ত্র সরবরাহ করা হবে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 15 শিক্ষার্থী। এ ঘটনায় আহত অন্তত 27 জন। সোমবার স্থানীয় সময় রাত 1টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গেরিক জেলি পূর্ব পশ্চিম মহাসড়কের সংঘর্ষে বাসটি উল্টে যায়, অন্যদিকে খাদে পড়ে যায় গাড়ি। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 13 জন। বাকি 2 জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিহতদের পরিবারকে 1000 রিঙ্গিত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এবার খেলার খবর। 10 জুন জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। বিশেষ ইউনিটটি রাখা হবে স্টেডিয়ামের আশেপাশে ও মাঠের ভেতরে।
সে কারণে সকাল 11টা থেকে মহড়া শুরু করে সোয়াট বাহিনী। সাথে ছিল বোম ডিসপোজাল ইউনিট। মহড়ায় একটি ডামি বোমা নিষ্ক্রিয় করা সহ খেলার মাঝে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সেখান থেকে পরিত্রাণ পাবার সকল উপায়ের মহড়া করেন তারা। বাহিনীর 70 জন সদস্য সহ ডগ স্কোয়াডের 5-এর অধিক প্রশিক্ষিত কুকুর ছিল তাদের সাথে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিটে ছিল। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশন কর্তারা। স্কোয়াডের নিরাপত্তায় সোয়াট টিমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আমরা যারা দেখেছি আমাদের সোয়াট টিমের প্রস্তুতি, আমাদের যে ডিএমপি মতিঝিল ডিভিশনে প্লাস কমিশনার অফিস থেকে, আমরা কিন্তু কমিশনার অফিসে কিন্তু আমি নিজে গিয়েছিলাম। কমিশনার সাহেব কিন্তু বলেছিল যা সাপোর্ট লাগবে উনি করে দিবে, ঈদের সময় প্রেশার কম থাকবে, যদিও ওনাদের ফোর্স কম থাকবে, ওনারা কিন্তু ফোর্সকে রিকল করেছে। সো ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, হেল্প করেছেন। কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিল। সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়ে গেছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। গেট নাম্বার 4 এর অ্যাকচুয়ালি কনফার্ম, 4 নম্বরে কোনো ঝামেলা হবে না। 4 নম্বরে আপনি যদি দেখেন এল শেপ, তো দুই সাইড থেকে মানুষ ঢুকতে পারবে, মাঝখানে আমরা ফাঁকা রাখবো। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ অপরাহ্ন।